আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। কোটা আন্দোলনের নামে যারা ঢাকা সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই নাশকতাকারীরা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান প্রবাসীদের আন্দোলনকে উস্কে দিয়েছে, এর ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, উন্নয়ন সহ্য করতে পারে না, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। 18 জুলাই 3 বার হামলা করে বিটিভি কার্যালয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। 3.5 ঘন্টা আগুনে পুড়ে বিটিভি। এতদিনের এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশের থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ। ঢাকা সহ সারা দেশে 7ম দিনের মতো কারফিউ চলছে, তবে বেড়েছে শিথিলের সময়। আজ ও কাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 9 ঘন্টা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। গেল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। তিনি বলেন, অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল শুক্রবার রাত 12টায় সারা দেশে কারফিউ জারি করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনী। কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। কারফিউ শিথিল সময়ে রাজধানীর পরিস্থিতি জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ অবস্থা জেনে নেব সহকর্মী এয়ার বাদলের কাছ থেকে। মাহবুবা, আমি মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। এই মুহূর্তে যদিও কারফিউ শিথিল সময় চলছে, তারপরেও আমরা দেখেছি যে রাজধানী আসলে নিরাপত্তার চাদরে ঢাকা। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে সাজোয়া যান রয়েছে সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী কারফিউতে যে দায়িত্ব পালন করছে এটি তারই একটি অংশ। এই চিত্র শুধু এখানেই নয়, বিভিন্ন যে স্থাপনা রয়েছে সেগুলো ঘিরে আসলে সেনাবাহিনী তৎপর রয়েছে, যেহেতু নাশকতাকারীরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের একটি উল্লাসে মেতেছিল। সেই কারণেই আসলে সরকার নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করেছে। এই শিথিল সময়েও যদিও যানবাহনের চলাচল বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্য, আনসার সদস্য এবং র্যাব, পুলিশ সবাই দায়িত্ব পালন করছে এবং টহল দিচ্ছে। আমাদের কাছে এমনটি চোখে পড়েছে এবং সেই সাথে যানবাহন চলাচল করছে এবং মানুষজন রাস্তায় বেরিয়েছে। যদিও শুক্রবার হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা কম এবং মানুষ ঘর থেকে কম বেরিয়েছে, একান্ত যাদের প্রয়োজন তারাই বেরিয়েছে। তবে অন্য দিনের তুলনায় আজকে জনজীবন অনেকটাই স্বাভাবিক এবং মানুষ তাদের নির্বিঘ্নে চলাচল করছেন এবং যে যার কাজে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। অনেকের সাথে কথা বলেছি, তারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন এবং বলছেন যে এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে, তেমনটা প্রত্যাশা করছেন তারা। এখন পর্যন্ত রাজধানীর কোথাও আমরা কোনো নাশকতার খবর পাইনি এবং সব কিছু একেবারে সুষ্ঠু স্বাভাবিকভাবে চলছে। শান্ত একটি পরিবেশ বিরাজ করছে রাজধানী জুড়েই।
এখন পর্যন্ত এই সংসদ ভবন এলাকা, সচিবালয় এলাকা, এছাড়াও যাত্রাবাড়ি সহ বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোতেই সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। তো এর মধ্যে দিয়েই আসলে রাজধানীর পরিস্থিতি যাচ্ছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এমনটা প্রত্যাশা করছেন সবাই। মাহবুবা, এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবর। মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে। গণপরিবহন চলাচলের পাশাপাশি বেড়েছে মানুষের চলাচল। রংপুরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। খোলা আছে শহরের দোকানপাট। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। রাজশাহীতে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে খুলনায়। বরিশালেও হাট, বাজার ও সড়কে মানুষের চলাচল বেড়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। সংখ্যায় কম হলেও স্বল্প দূরত্বে শুরু হয়েছে বাস চলাচল। ঢাকা থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ কয়েকটি জেলায় চলছে দূরপাল্লার গাড়ি। এদিকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দর্শক, এই বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি জেনে থাকবেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নৈরাজ্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু রেল চলাচল বন্ধ আছে এবং এই রেল চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে আছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি মাহবুবা, যে আপনি দেখবেন যে এখানে যারা আছেন তারা কিন্তু অধিকাংশই যারা দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য তারা টিকিট কেটেছিলেন এবং তারা টিকিট কাটার পরে তারপর থেকে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো নোটিশ বা আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি, তারা কিন্তু যাত্রীরা বলছেন এরকম। এবং যারা বিশেষ করে ঢাকা কলকাতায় মানে ইন্টারন্যাশনাল রুটের যারা টিকিট কেটেছিলেন তারাও কিন্তু চরম দুর্ভোগে আছেন। অনেকেই কিন্তু বলছিলেন অনেকে অসুস্থ আছেন, যাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এরকম অনেককেই কিন্তু আমরা এখানে পেয়েছি। এবং তারা বলছেন যে যেহেতু তারা যেতে পারছেন না সেক্ষেত্রে তাদের যে টিকিট রিফান্ডের যে ব্যবস্থাটা সেটিও কিন্তু পরিপূর্ণভাবে রেলওয়ে কর্তৃপক্ষ সেভাবে করছে না। এবং কত তারিখের টিকিট, 20 তারিখের হয়তো যারা টিকিট কেটেছেন তারা কত তারিখে সেটি রিফান্ড পাবেন, যারা 21 তারিখে টিকিট কেটেছেন তারা কত তারিখে সেটি রিফান্ড পাবেন, এরকম অনেকেই কিন্তু আছেন যারা এই নানা ধরনের সমস্যা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন। এবং এরকম অনেক যাত্রীকে আমরা পেয়েছি যে জামালপুর, সিলেট, বিভিন্ন জেলার যাত্রী যারা এই স্টেশনে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন ট্রেন ছাড়বে। এছাড়াও কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা একটি ঘোষণা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে চান, যেটির মাধ্যমে আসলে সবাই জানতে পারবেন যে কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হতে পারে। মাহবুবা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতো সর্বশেষ খবর। এতক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানী ঢাকার বাজারে পণ্যের ঘাটতিতে বেড়ে যায় দাম। তবে রাজধানীর সঙ্গে সারা দেশের পণ্য সরবরাহ সচল হতে শুরু করেছে। এতে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে কিছু পণ্যের দাম। বাজারে বেগুন, টমেটো ও করলা ছাড়া এখন বেশিরভাগ সবজি 50 থেকে 70 টাকা কেজি দরে কিনতে পারছে ভোক্তারা। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজ, আলুর দাম প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 115 টাকা কেজিতে, আর আলুর দর 55 থেকে 60 টাকা। নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সরবরাহ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। শাকসবজি আমদানি হইতেছে, দাম একটু কমতেছে, আর একটু আমদানি হলে দাম একটু কমে আসবে ইনশাল্লাহ। যে দাম গেছে এত তো কিনে খাওয়ার মতো অনেকে সম্ভব হয় না। আলু আমদানি করার পরেও দাম বেশি, পেঁয়াজের একই অবস্থা। মধ্যস্বত্বভোগীরা যারা আছে এরাই এর ফায়দা লুটতেছে। অবরোধের কারণে মাল আসতে পারেনি, যার কারণে হঠাৎ ব্রয়লার মুরগিটা একটু বাড়ছিল। দর্শক, এই মুহূর্তে কাউরান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে কয়েকটি পণ্যের দাম কিন্তু কমতির দিকে, বিশেষ করে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। যেহেতু আমদানি বাড়ছে সেক্ষেত্রে সবজির দামগুলো কমতির দিকে। বেশিরভাগ সবজি কিন্তু 40 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, দু একটি সবজি ছাড়া। এছাড়াও মরিচের দামও কিন্তু কমতির দিকে, 120 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আমদানি গত রাতে বেশি হয়েছে, যার ফলেই সবজি এবং কাঁচা বাজারের পণ্যের দামগুলো কমতির দিকে। এছাড়াও কিন্তু কিছুটা বৃদ্ধির দিকে পেঁয়াজ এবং আলুর দাম। প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ 95 টাকা 90 টাকা, এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110-15 টাকা, এছাড়াও আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজিতে। এছাড়াও আমরা মাছের বাজার দেখেছি, মাছের বাজারেও কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। যে দামে বিক্রি হচ্ছিল সেই দামে বিক্রি হচ্ছে, সেই দিক থেকে আসলে স্বস্তি বলা যায়, পণ্যের দামটি বৃদ্ধি পায়নি। চালের বাজারে কিছুটা দাম বেড়েছে, বস্তাপতি চালের দাম বেড়েছে। আমরা একটু চালের দামগুলো জেনে আসব। একটু বলবেন যে কোন চাল কত টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে? চালের দাম আজকাল 10-12 দিন ধরে বস্তাপতি 100-150 টাকা বেশি। তো মিনিকেট বেচতেছি আপনার 68 থেকে 70 টাকা। আটার চাল বিক্রি করতেছি আপনার 52 থেকে 55 টাকা। তারপর নাজের চাল বিক্রি করতেছি আপনার 70 থেকে 80 টাকা। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে চালের দাম কিন্তু কিছুটা বেড়েছে, বস্তাপতি দাম বেড়েছে। এছাড়াও ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহ বা গেল 2-3 দিন আগে যে ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ 12টি নদীর মধ্যে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় রাতে বরিশাল নগরী সহ অন্যান্য জেলা ও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, রাতে বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে এই পরিস্থিতি থেকে বন্যা বলা যাবে না, এটি মৌসুমি পানি প্রবাহ। বিভিন্ন নদীর মধ্যে কীর্তনখোলা, বিষখালী, মেঘনা, পায়রা, বলেশ্বর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে খেটে খাওয়া দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ সমিতি, বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল, ডাল, আলু ও তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী, বাফওয়া সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিন ধরে যুদ্ধের পর এবার শান্তি আলোচনার পথে হাঁটছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে দেশটি। এজন্য গেল মঙ্গল ও বুধবার বেইজিং সফর করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। রাশিয়া আলোচনায় বসতে সত্যিই আন্তরিক হলে ইউক্রেনও তাতে আপত্তি করবে না বলে জানান কুলেবা। কিন্তু রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা শুরু করার উপযুক্ত সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। খেলার খবর, ক্রিকেট। নারী টি-20 এশিয়া কাপে ফাইনালে যাওয়ার মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এবারে এশিয়া কাপ শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা 4-এ পা রাখে নিগার সুলতানা বাহিনী। এদিকে দিনের আরেক সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। পদক নয়, অংশগ্রহণই বড় কথা, এই স্লোগান নিয়েই আবারও পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের। মহাযজ্ঞের 33তম আসরের উদ্বোধনে এবার দেখা যাবে ব্যতিক্রমী আয়োজন, যেখানে অংশগ্রহণকারী অ্যাথলেটদের প্যারেডের জন্য অ্যাথলেটিক স্টেডিয়ামের বদলে দেখা যাবে নৌকায় করে সিন নদীর 6 কিলোমিটার পথ পাড়ি দিতে। এছাড়াও আইফেল টাওয়ার ও সিন নদীকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন, যেখানে মোট 3000 নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও বিনোদন কর্মী অংশ নেবে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।